আজ আমি বিসমার্কের বিদেশ নীতি নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। 1870 খ্রিস্টাব্দে সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার পর বিসমার্কের একমাত্র লক্ষ্য ছিল শান্তি ও নিরাপত্তা। এই লক্ষ্য থেকে তিনি কখনোই বিচ্যুত হননি, যদিও তার পদ্ধতি বদলেছে। 1871 ব্যবস্থা অক্ষুণ্ণ রাখাই ছিল বিসমার্কের প্রধান উদ্দেশ্য। জার্মানির অন্তত একটি প্রজন্মের শান্তি প্রয়োজন ছিল, কেননা তা না হলে এই নতুন পাওয়া জাতীয় ঐক্য বিপন্ন হতে পারত। জাতীয় সংহতির জন্যই জার্মানির এই শান্তির প্রয়োজন ছিল। প্রতিশোধকামী ফ্রান্সকে অন্য রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে না রাখতে পারলে ইউরোপের শান্তি অক্ষুণ্ণ রাখা কঠিন হবে বলে বিসমার্ক মনে করতেন। প্রথম দিকে বিসমার্ক জার্মানিকে অন্য কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে জড়িত না করে শান্তি বজায় রাখতে চেয়েছিলেন। সুতরাং 1875 থেকে 1878 পূর্বাঞ্চলীয় সংকটে তিনি পুরোপুরি নিরপেক্ষ ছিলেন। তারপর বিসমার্ক বুঝতে পারেন যে ইউরোপের শান্তি রক্ষা করতে হলে তাকে আরও সক্রিয় হতে হবে। অতএব একটি জটিল মৈত্রী ব্যবস্থার দ্বারা তিনি রাইখের নিরাপত্তা বিধান করতে চেয়েছিলেন। বিচ্ছিন্নতাকামী ব্রিটেনকে কোনো মৈত্রী চুক্তিতে আবদ্ধ করা যাবে না জেনে বিসমার্ক অস্ট্রিয়া হাঙ্গেরিকে তার প্রধান মিত্রে পরিণত করার জন্য কাজ করতে লাগলেন। 1879 7 অক্টোবর বিসমার্ক অস্ট্রিয়ার সঙ্গে দ্বিশক্তি মৈত্রী চুক্তি করলেন। এই চুক্তি আত্মরক্ষাত্মক ছিল। ভিয়েনার সন্ধিতে 1879 খ্রিস্টাব্দে বলা হয় যে রাশিয়া যদি অস্ট্রিয়া হাঙ্গেরিকে আক্রমণ করে তবে জার্মানি তাকে সমর্থন করবে। যদিও এই সন্ধি অস্ট্রিয়া হাঙ্গেরিকে একটি বৃহৎ শক্তি হিসাবে টিকে রাখতে সাহায্য করে, এতে অস্ট্রিয়ার বলকান উচ্চাকাঙ্ক্ষার কোনো সমর্থন ছিল না। বস্তুত বিসমার্ক অস্ট্রিয়া হাঙ্গেরি ও রাশিয়ার মধ্যে বলকান অঞ্চলকে ভাগ করে দিতে চেয়েছিলেন। অস্ট্রিয়া জার্মান মৈত্রী রাশিয়াকে দূরে সরিয়ে দেয়নি, বরং ঠিক উল্টোটাই ঘটেছিল। রাশিয়া শান্তি ও রক্ষণশীলতার দিকে ফিরে এসেছিল এবং জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি ও রাশিয়ার ত্রিসম্রাট সংঘকে আধুনিক অর্থে পবিত্র চুক্তির পুনরুজ্জীবন বলা যেতে পারে। কিন্তু এর পূর্বশর্ত ছিল এই যে রাশিয়া ও অস্ট্রিয়া হাঙ্গেরির বলকানে কোনো উচ্চাকাঙ্ক্ষা থাকবে না। এই শর্ত মেনে চলা প্রায় উভয় রাষ্ট্রের পক্ষেই অসম্ভব ছিল। অস্ট্রিয়া হাঙ্গেরিকে অধিকতর নিরাপদ করার জন্য বিসমার্ক 1882 খ্রিস্টাব্দে ইটালি, অস্ট্রিয়া ও জার্মানির মধ্যে ত্রিশক্তি মৈত্রী চুক্তি স্থাপন করেন। এক বছর আগে ফ্রান্স টিউনিস দখল করে নেয়ায় বিক্ষুব্ধ ইটালি তার সনাতন ঐতিহ্য ভুলে তার চিরকালের শত্রু অস্ট্রিয়া হাঙ্গেরির সঙ্গে এবং যার প্রতি ইটালির কোনো সৌহার্দ্য ছিল না সেই জার্মানির সঙ্গে সন্ধি করে। ত্রিশক্তি মৈত্রী চুক্তির শর্ত ছিল এই যে বিনা প্ররোচনায় ফ্রান্স যদি ইটালিকে আক্রমণ করে তবে ত্রিশক্তি জোটের অন্য দুটি রাষ্ট্র ইটালিকে সমর্থন করবে। এর বিনিময়ে ইটালি অন্য দুটি মিত্রের যে কোনো একটি যদি দুই বা ততোধিক বৃহৎ রাষ্ট্রের দ্বারা আক্রান্ত হয় তাহলে তাদের সমর্থন করবে। কিন্তু জার্মানিকে একা ফ্রান্স আক্রমণ করলেও ইটালি জার্মানিকে সমর্থন করবে। ইটালির বিশেষ অনুরোধে অন্য দুই মিত্রকে স্বীকার করতে হলো যে এই সন্ধি কোনোভাবে ব্রিটেনের বিরুদ্ধে কার্যকর হবে না। এই সন্ধির শর্ত থেকে বোঝা যায় কত সযত্নে এই সন্ধি ইটালি ও জার্মানির স্বার্থ রক্ষার জন্য রচিত হয়েছিল। ইটালি ও জার্মানি উভয়ই ফ্রান্সের আক্রমণ থেকে অধিকতর নিরাপত্তা পেল, কিন্তু এই সন্ধিতে এককভাবে ইটালির অস্ট্রিয়াকে সমর্থন করার কথা ছিল না।
প্রয়োজন হলে সে জার্মানির সঙ্গে যুক্তভাবে অস্ট্রিয়া হাঙ্গেরিকে সাহায্য করবে এবং তখন এই সাহায্য করার কথা উঠবে যখন অস্ট্রিয়া হাঙ্গেরি দুটি বৃহৎ শক্তির দ্বারা আক্রান্ত হবে, অর্থাৎ একটি ইউরোপীয় যুদ্ধ হলেই ইটালি অস্ট্রিয়াকে সাহায্য করবে। এইসব ছাড়া ইটালির আরও একটি শর্ত ছিল, ব্রিটেন যুদ্ধে লিপ্ত হলে ইটালি এই সন্ধি শর্ত পালনের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারবে। ত্রিশক্তি মৈত্রীতে অস্ট্রিয়ার বিশেষ লাভ হয়নি। সাধারণ ইউরোপীয় যুদ্ধে অনিশ্চিত ইটালীয় সমর্থন এবং শুধু রাশিয়া নয়, দুইটি বৃহৎ শক্তির দ্বারা আক্রান্ত হলে জার্মানি ও ইটালির সমর্থনের প্রতিশ্রুতি বেশি কিছু পায়নি অস্ট্রিয়া। 1883-তে রোমানিয়া ত্রিশক্তি মৈত্রী জোটে যোগ দেয় এবং ক্রমশ তুরস্ক এর আওতায় মধ্যে চলে আসে। এখানে স্মরণে রাখতে হবে যে এই গোপন কূটনীতির যুগে ইটালি যখন ত্রিশক্তি মৈত্রী চুক্তিতে স্বাক্ষর করে তখন সে দ্বিশক্তি মৈত্রী চুক্তির কথা জানত না এবং 1883-তে ফ্রান্স ত্রিশক্তি মৈত্রীর অস্তিত্বের কথা জানলেও এর শর্তাবলী সম্পর্কে বিশেষ কিছু জানতে পারেনি। এই গোপন কূটনীতি আতঙ্ক বাড়িয়ে দিয়েছিল এবং অন্যান্য শক্তিসমূহকে মিত্রের সন্ধানে উৎসাহিত করেছিল। ত্রিশক্তি মৈত্রীকে বিসমার্ক তার কূটনৈতিক ব্যবস্থার অত্যাবশ্যক অঙ্গ বলে মনে করেননি। এই মৈত্রী জার্মানির পক্ষে তখনই অতি প্রয়োজনীয় হয়ে উঠল যখন তার পরবর্তী কূটনীতিকেরা রাশিয়ার সঙ্গে সদ্ভাব রাখতে ব্যর্থ হলো। যখন 1885-তে বুলগেরিয়াকে নিয়ে নতুন পূর্বাঞ্চলীয় সংকট দেখা দিল, তখন বিসমার্কের কূটনীতির পদ্ধতিও অতিরিক্ত জটিল হয়ে উঠল। তার লক্ষ্য একই রইল, অর্থাৎ অস্ট্রিয়া হাঙ্গেরি এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ হলে তাতে জড়িয়ে না পড়া এবং সম্ভব হলে ওই যুদ্ধ যাতে না হয় তার ব্যবস্থা করা। যেহেতু রাশিয়া ও অস্ট্রিয়া হাঙ্গেরি এতে সম্মত হবে না, তাই উভয় পক্ষকেই সমান শক্তিশালী করে তাদের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করলেন বিসমার্ক। তাই রাশিয়ার সঙ্গে বিসমার্ক রিইনসিওরেন্স সন্ধি স্থাপন করেন 18 জুন 1887 খ্রিস্টাব্দে। বুলগেরিয়া ও দার্দানালিস প্রণালী দুটিতে তিনি রাশিয়াকে সমর্থনে এবং রাশিয়া অস্ট্রিয়া হাঙ্গেরিকে আক্রমণ না করলে নিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি দিলেন। অন্যদিকে বিসমার্ক ইটালি, ব্রিটেন ও অস্ট্রিয়ার মধ্যে ভূমধ্যসাগরীয় নৌ চুক্তির ব্যবস্থা করলেন 1887 খ্রিস্টাব্দে এবং পূর্বাঞ্চলে প্রায় একটি রুশ বিরোধী আতাতের সৃষ্টি করলেন। পরবর্তীকালে স্বল্পবুদ্ধি মানুষেরা এই জটিল ব্যবস্থার জন্য বিসমার্কের বিরুদ্ধে কপটতার অভিযোগ এনেছেন, কিন্তু যেহেতু জার্মানির অবস্থান ইউরোপের কেন্দ্রে, তাই তার নীতি দ্বিমুখী হতে বাধ্য ছিল। অবশ্য একথা সত্য যে তার মৈত্রী ব্যবস্থা ও আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী প্রতিশ্রুতি নিয়ে ভানুমতির খেলা খেলবার চাতুর্য একমাত্র তার মতো কুশলী কূটনীতিকের পক্ষেই সম্ভব ছিল। তাছাড়া মিত্র হিসেবে তার কথা বিনা দ্বিধায় মেনে নেওয়ার মতো ছিল না। সাগর পাড়ে জার্মান সম্প্রসারণের বিসমার্কীয় বিরোধিতা ছিল দীর্ঘকাল। তিনি বিশ্বাস করতেন যে গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের সাম্রাজ্যবাদী স্বার্থের প্রতি চ্যালেঞ্জ না জানিয়েও জার্মানি ইউরোপে যথেষ্ট ঝুঁকি নিয়েছে, কিন্তু উপনিবেশের জন্য জাতীয়তাবাদী দাবি
পুরোপুরি অস্বীকার করা তার পক্ষে সম্ভব হয়নি। তাকে দুটি পথের একটিকে বেছে নিতে হয়েছিল: দক্ষিণ পূর্ব ইউরোপে জার্মান সম্প্রসারণ এবং অস্ট্রিয়া হাঙ্গেরির উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে অভিন্নতা, অথবা সাগর পাড়ে উপনিবেশ প্রতিষ্ঠা। এই দুই পথের মধ্যে যেটি কম প্ররোচনামূলক সেই পথই নিয়েছিলেন তিনি। তিনি তার বিদেশ নীতির আনুষঙ্গিক ব্যবস্থা হিসাবে ঔপনিবেশিক নীতিকে বেছে নিয়েছিলেন। 1883 খ্রিস্টাব্দ থেকে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সক্রিয়ভাবে ফ্রান্সের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছতে চেয়েছিলেন এবং তার ধারণা হয়েছিল যে এই সমঝোতা সহজ হতে পারে যদি ফ্রান্সের ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বী ব্রিটেনের সঙ্গে জার্মানির সংঘাত হয়। সুতরাং পূর্ব পরিকল্পিতভাবে এমন সব অঞ্চল তিনি উপনিবেশ স্থাপনের জন্য বেছে নিলেন যাদের অবস্থান ছিল ব্রিটেনের উপনিবেশের সীমান্তে। তার আশা ছিল এতে মারাত্মক ব্রিটিশ প্রতিক্রিয়া হবে, যেমন দক্ষিণ পশ্চিম আফ্রিকা কেপ কলোনির পা মারিয়ে দিয়েছিল এবং নিউগিনি মারিয়েছিল অস্ট্রেলিয়ার পা। তার অন্য দুটি কলোনি ক্যামেরুন ও পূর্ব আফ্রিকা মধ্য আফ্রিকায় পরিকল্পিত ব্রিটিশ সাম্রাজ্যকে মাঝামাঝি কেটে দিয়েছিল, কিন্তু এতে জার্মানি সম্পর্কে ফরাসি সন্দেহ গেল না। ব্রিটেনের ব্যবহারও ছিল অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ, ফলে ব্রিটেনের সঙ্গে ঔপনিবেশিক সংঘাত দানা বেঁধে উঠতে পারেনি। 1885-তে বিসমার্ক ব্রিটেনের সঙ্গে সংঘাতের নীতি ত্যাগ করেন, কারণ অস্ট্রিয়া হাঙ্গেরির জন্য তার ব্রিটিশ সমর্থন প্রয়োজন ছিল। জার্মানির অভ্যন্তরে উপনিবেশ প্রতিষ্ঠার জোরালো চাপ ছিল, নয়তো তিনি জার্মান উপনিবেশগুলিকে বিলিয়ে দিতে পারলে খুশি হতেন। জার্মান অর্থনৈতিক জীবনে জার্মানির ঔপনিবেশিক সাম্রাজ্য কখনোই একটি গুরুতর উপাদান হয়ে ওঠেনি। উপনিবেশ জার্মানিকে বিব্রত করেছে, শক্তির উৎস হয়ে ওঠেনি। ক্রমবর্ধমান জার্মান শক্তির উপলব্ধিজাত ভাবাবেগের নির্গম পথ হিসাবেই জার্মান উপনিবেশসমূহের গুরুত্ব। বিসমার্ক জার্মান জাতীয়তাবাদী আবেগকে জাগ্রত করেই জার্মান সাম্রাজ্যের সৃষ্টি করেছিলেন, কিন্তু জার্মানির ঐক্য সাধনের পর জার্মান সম্প্রসারণশীলতাকে বন্ধ করার জন্য তিনি যথেষ্ট সচেতন ছিলেন। তার সামাজিক ও রাজনৈতিক রক্ষণশীলতা কল্পনা সমগ্র ইউরোপের অধীশ্বর এক নতুন জার্মানিকে দেখে আতঙ্কিত হয়ে উঠত। তাই তিনি জার্মান জাতীয়তাবাদকে অন্য নির্দোষ খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিলেন। একটি দৃষ্টান্ত নেওয়া যেতে পারে। সৈন্যবাহিনীর ব্যয়ের জন্য রাইখস্ট্যাগের অনুমোদনের দিন ঘনিয়ে আসছিল। সেই জন্য বিসমার্ক যুদ্ধের সংকট সৃষ্টি করেছিলেন। তিনি পূর্ব পরিকল্পিতভাবে এই বিপদের আশঙ্কা জাগ্রত করেছিলেন যে ফ্রান্স প্রতিশোধের জন্য তৈরি হচ্ছে। বিসমার্কের এই কৌশল সফল হয়েছিল। রাইখস্ট্যাগ আর্মি বিল পাস না করায় রাইখস্ট্যাগ ভেঙে দেয়া হয়। নির্বাচনে বিসমার্কের স্লোগান ছিল পিতৃভূমির বিপদ। এই নির্বাচনে তার কৃষি ও শিল্পের সমর্থকদের কোয়ালিশন জয়ী হয়। বিসমার্কীয় কোয়ালিশন 1887-র 11 মার্চ আর্মি বিল পাস করে। এই হলো বিসমার্কের শেষ বিজয়।